রহিম বাবা, আমাদের ওই কলাপাতার ঘর বানানোর সহজ নিয়মটা একটু শিখিয়ে দিবি বাবা। আমরাও বাড়ি গিয়ে ঘর বানাতাম আমাদের জন্য। কাকা, এটা আসলে খুব সহজ কাজ। আপনারা সবাই নিজেরা একটু চেষ্টা করলেই খুব সহজে কম সময়ে নিজেরাই করে ফেলতে পারবেন। ঘরের অবস্থা একদম ভালো ঠেকছে না রহিম। এই ভাঙা বাঁশের খুঁটিগুলো কেমন মরমর করে নড়ছে দেখো। বাইরে বাতাসের শব্দ শুনলে আমার বুকটা একদম চড়চড় করে কেঁপে উঠছে। এই ঘর আজ রাতে টিকবে বলে আমার মনে হচ্ছে না। মা, তুমি মনের ভেতর কোনো ভয় পেও না। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমি একটা আঁচও লাগতে দেব না। ওপরওয়ালার ওপর ভরসা রাখো মা। কিন্তু ঘরের চালের খড়গুলো তো বাতাসে তেড়ে সব উড়ে যাচ্ছে। ওপরে বৃষ্টির পানি সরাসরি আমাদের মাথায় এসে পড়ছে। মা, আমার খুব ভয় করছে। এই ঝড়ের বাতাস আমাদের পুরো ঘরটা মাটির সাথে মিশিয়ে দেবে না তো ভাইয়া? চারিদিকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আর বিকট শব্দ হচ্ছে। রূপা, তুই ভয় না পেয়ে জলদি আমার কাছে চলে আয় বোন। মায়ের হাতটা শক্ত করে ধরে রাখিস, যেন কোনোভাবে হারিয়ে না যাস, কেমন? ঘরটা যদি হঠাৎ আমাদের গায়ের ওপর ভেঙে পড়ে, তখন আমরা এই গভীর অন্ধকারে কোথায় যাব ভাইয়া? আমাদের বাঁচানোর মতো তো কেউ নেই। আমি আমি এই মেন বাঁশের খুঁটিটা দুই হাত দিয়ে শক্ত করে ধরে রাখছি। তোমরা কোনো চিন্তা না করে শুধু মন থেকে ওপরওয়ালার নাম করতে থাকো। না রহিম, এই খুঁটি ধরে রাখলে এই জন বাতাসের সাথে তুই একলা পেরে উঠবি না। ঘরের দেওয়ালগুলো সব কাঁপছে। আমার খুব ভয় হচ্ছে বাবা। এই ভাঙা ঘরের ভেতরে থাকা আমাদের কারোর জন্য নিরাপদ না। আমাদের এক্ষুনি এইখান থেকে পালাতে হবে। ভাইয়া, মায়ের কথাই ঠিক। চল আমরা এখনই এই ঘর থেকে বের হয়ে বাইরের খোলা উঠোনে চলে যাই। এখানে থাকা যাবে না। হ্যাঁ মা, রূপা ঠিকই বলেছে। এখানে আর এক সেকেন্ডও থাকা মানে জেনে শুনে মৃত্যুর মুখে ঢলে পড়া। তোমরা জলদি আমার পেছন পেছন এসো। জলদি বের হ সবাই ঘর থেকে। আর এক সেকেন্ডও ঘরের নিচে দাঁড়িয়ে সময় নষ্ট করলে খুঁটিটা পুরো ভেঙে মাথার উপরে পড়বে। তোমরা দুজনে আমার দুই হাত শক্ত করে ধরো। কেউ কারো হাত ছাড়বে না। সবাই একসাথে বাইরে খোলা উঠোনের দিকে চলো, চলো। ও মা গো, আমাদের ভালোবাসার ঘরটা চোখের সামনে একবারে শেষ হয়ে গেল। আমাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকুও আজ রাতে রইল না। রূপা, তুই একদম কাঁদিস না বোন। মায়ের হাতটা তুই দুই হাত দিয়ে আরো শক্ত করে ধরে রাখ। ওপরালা আমাদের অবশ্যই বাঁচাবেন। এই মাঝ রাতে গরিবের উপর কি সর্বনাশ করলে মাবুদ? আমাদের কপালে এত কষ্ট কেন লিখলে? কোথায় যাব আমরা এখন? মা, তুমি এভাবে ভেঙে পড়ো না। এই বিপদের দিনে নিজেকে একটু শক্ত রাখার চেষ্টা করো। ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। এই ভয়ঙ্কর রাতের ঝড় বৃষ্টির মধ্যে আমরা এখন এই খোলা আকাশের নিচে কোথায় গিয়ে দাঁড়াবো রে রহিম? চারপাশে যে কুচকুচে অন্ধকার। ঘর ভেঙেছে তাতে কি হয়েছে মা? আমরা তিনজন তো অক্ষত অবস্থায় বেঁচে আছি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভাগ্য মা। ভাইয়া, উত্তরের বাতাসে গা জুড়িয়ে যাচ্ছে। বরফ পানির মতো ঠান্ডায় আমার হাত পা সব অবশ হয়ে আসছে রে। খুব কষ্ট হচ্ছে আমার। আমার গায়ের এই শুকনো চাদরটা তুই ভালো করে গায়ে জড়িয়ে নে বোন। আর ঠান্ডা থেকে বাঁচতে মায়ের গায়ের সাথে একদম লেপ্টে থাকিস। ভাইয়া, মুষলধারে বৃষ্টি তো বেরিয়ে চলেছে। এই কাল রাতের ঝড় বৃষ্টি কি আজ জীবনেও থামবে না? আমাদের কিচ্ছু থাকবে না ভাইয়া? নিশ্চয় থামবে বোন। ঝড় যত বড়ই হোক না কেন, সকালের আলো ফুটবেই। আমাদের শুধু এই রাতটুকু কষ্ট করে একটু ধৈর্য ধরতে হবে। আমার এই ছোট ছোট সন্তানদের নিয়ে আমি মাঝরাতে কার দুয়ারে গিয়ে দাঁড়াবো? কোথায় আশ্রয় পাবো? কেউ তো আমাদের নেই উপরওয়ালা। মা, তুমি একদম কান্নাকাটি করো না। তুমি কাঁদলে আমার হাত পা দুর্বল হয়ে যায়। মনটা শক্ত করো। আমি তো তোমাদের পাশে আছি নাকি? সারা শরীর পানিতে ভিজে বরফের মতো কাঁপছে। পা দুটো যেন মাটির সাথে লেগে গেছে। আর একদম চলার শক্তি পাচ্ছি না। রাতটা কোনো মতে চোখ বন্ধ করে পার করো মা।
সকালের আলো ফুটলেই মাথা গোজার একটা ভালো ব্যবস্থা আমি নিজে নিশ্চিত করব। সারা রাত বরফের পানিতে ভিজে শরীরটা আর চলছে না রে। হাত পা সব কেমন যেন অবশ হয়ে গেছে আমার। মা, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? শরীরটা কি রাতের চেয়ে আরো বেশি খারাপের দিকে যাচ্ছে নাকি মা? আমার সাথে কথা বলো, কথা বলো আমার সাথে। মাথাটা কেমন যেন বন বন করে ঘুরছে রে রহিম। চোখ মেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটাও আর পাচ্ছি না। ভাইয়া দেখ, চারপাশ পুরো কাদামাটি আর নোংরা পানিতে ভেসে একাকার হয়ে আছে। বসার মতো একটুও শুকনো জায়গা নেই কোথাও। পুরো উঠানের কোথাও বসার মতো শুকনো একটু জায়গাও খালি রাখেনি। এই নিষ্ঠুর ঝড় বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে গেছে। এই ঠান্ডা বাতাসে মা যেভাবে কাঁপছে, এবার কিন্তু মায়ের অনেক বড় কোনো অসুখ করে বসবে ভাইয়া। একটা কিছু করো জলদি। তোমরা আপাতত এই বড় আম গাছটার আড়ালে একটু শক্ত করে জড়ো হয়ে বসো, যেন সরাসরি বাতাস আর বৃষ্টির পানি গায়ে না লাগে। তুমি এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমাদের এই অবস্থায় ফেলে একা একা কোথায় যাচ্ছ ভাইয়া? আমাদের খুব ভয় করবে তো। আমি তোদের থাকার জন্য আর এই ভিজা কাপড় বদলানোর জন্য একটা শুকনো নিরাপদ জায়গার ব্যবস্থা করে যাচ্ছি বোন, কোনো চিন্তা করিস না। আমাদের এই ভাঙা বাড়ির মধ্যে একা ফেলে যেও না ভাইয়া। চারপাশের এই বিধ্বস্ত অবস্থা দেখে আমার বড্ড ভয় করছে এখন। ভয়ের কিচ্ছু নেই রূপা, আমি তোদের চোখের সামনেই পেছনের কলার বাগানে আছি, চোখের আড়াল হব না। কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। যেখানে যাস বাবা সাবধানে যাস। চারিদিকে বড় বড় গাছপালা ভেঙে পড়েছে। তুই একটু জলদি ফিরে আসার চেষ্টা করিস। আমি কলার বাগান থেকে কলার পাতা আর কিছু শক্ত বাঁশ কেটে নিয়ে আসছি। তোমরা একটু সময় এখানেই শক্ত হয়ে বসো মা। তুমি কিন্তু কলার পাতা কাটতে গিয়ে বেশি দেরি করবে না ভাইয়া। তাড়াতাড়ি আমাদের চোখের সামনে ফিরে এসো, কিন্তু আমরা পথ চেয়ে আছি। রূপা, তুই এই ঠান্ডার কাদার মধ্যে কেন ভিজতে আসলি রে বোন? মায়ের কাছে সাবধানে থাকার কথা ছিল না তোর? আমি তোমাকে জঙ্গল থেকে বাঁশ আর লতাগুলো গুছিয়ে একটু সাহায্য করতে এসেছি বড় ভাইয়া। তুমি একলা পারছো না দেখে আর থাকতে পারলাম না। তুই গিয়ে মায়ের পাশে বস বোন, আমি একাই সব পাতা কেটে নিয়ে যেতে পারবো। যা, তুই এই নোংরা কাদার মধ্যে নামিস না। না ভাইয়া, দুজনে মিলে কাজটা করলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর মাও জলদি একটা শুকনো ঘর পেয়ে শান্ত হতে পারবে। বাঁশের খুঁটিটা একটু সোজা করে শক্ত করে ধরে রাখতো বোন, আমি বাকিটা দেখছি। হ্যাঁ ভাইয়া, আমি দুই হাত দিয়ে খুঁটিটা একদম শক্ত করে মাটির সাথে চেপে ধরেছি। তুমি জলদি বুনো লতা দিয়ে বেঁধে ফেলো। আমি জঙ্গল থেকে কুড়িয়ে আনা এই বুনো শক্ত লতা দিয়ে বাঁশগুলো 4 গুণ করে ভালো করে মজবুত করে বেঁধে নিই, যেন শক্ত হয়। ভাইয়া, এই লতার বাঁধন আর গিঁটটা একটু বেশি শক্ত করে দিও, যেন আবার রাতের মতো জোয়ান বাতাসে খুলে না যায়। হ্যাঁ বোন, এবার বাতাস আসলেও আমাদের এই নতুন ঘর আর উড়ে যাবে না। অনেক মজবুত করে গিঁট দিচ্ছি, কোনো ভয় নেই তোর। এবার এই কেটে রাখা বড় বড় কলার পাতাগুলো কি ওপর দিয়ে একটা একটা করে লাইন করে সুন্দর করে সাজিয়ে দেবো ভাইয়া? হ্যাঁ, একটার ওপর আরেকটা পাতা উল্টো করে চেপে চেপে সাজাতে হবে, যেন বৃষ্টির পানি ভেতরে ঢোকার কোনো ফাঁকা রাস্তা না থাকে। এইভাবে কলার পাতা বিছিয়ে দিলে কি সত্যি সত্যি ভেতরের দিকে একটু বৃষ্টির পানি ঝরে পড়বে না ভাইয়া? তুমি নিশ্চিত তো? না রে বোন, এই পাতার ঢাল বেয়ে সব পানি বাইরের দিকে গড়িয়ে মাটিতে চলে। পরম তৃপ্তিতে একটা দীর্ঘ শ্বাস ফেললাম বাবা। তুই আজ নিজের বুদ্ধি আর এই ছোট ছোট হাত দুটোর জোরে আমাদের কত বড় একটা বিপদ থেকে বাঁচালি। নইলে এই কনকনে শীতে ভাঙা ঘরের নিচে খোলা আকাশের নিচে পড়ে আজ আমি মরে যেতাম বাবা। তুই না থাকলে কি যে হতো। মা, তুমি ওসব মরণের কথা মুখেও এনো না তো। ঘরের ভেতরটা এখন একদম শুকনো আর চারপাশটা আমি শক্ত করে বেঁধেছি। তোমরা এখানে শান্ত হয়ে একটু গুটিসুটি মেরে বসো। যতই ঝড় বৃষ্টি আসুক, ভেতরে আর এক ফোঁটাও পানি আসবে না। চারপাশটা অনেক নিরাপদ। সত্যি রে বাবা,
এই কলা পাতার নিচে এসে বসার পর বাইরেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাসটার গায়ে লাগছে না। চারিদিকের বন্ধ দেওয়ালের জন্য শরীরটা কেমন যেন একটু ওম লাগছে। বুকের ভেতরটাও কাঁপুনিটা কমে এসেছে। ভাইয়া, দূর থেকে দেখতে আমাদের এই নতুন কলার পাতার ঘরটা কেমন লাগছিল জানিস? একদম ওই রূপকথার বইয়ের পরীদের ঘরের মতো চমৎকার আর সুন্দর। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে এত অল্প সময় তুই এত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললি। হ্যাঁ রূপা, বিশ্বাস কর, এই ঘরের ভেতর বাইরে কোনো ঠান্ডা বাতাস আর কালকের রাতের মতো বৃষ্টির পানি এক ফোঁটাও ঢুকতে পারবে না রে। তুই অনেক কষ্ট করেছিস কাল রাত থেকে, এবার একটু আরাম কর। ভাইয়া, আরাম তো করব, কিন্তু সারা রাত না খেয়ে থেকে আর ঠান্ডায় শীতে কাঁপতে কাঁপতে আমার পেটের ভিতরটা কেমন যেন চুই চুই করছে রে। খুব ক্ষুধা লেগেছে। মাও তো কিছু খায়নি। আমরা কি এবার একটু গরম গরম ভাত খাবো ভাইয়া? তোরা ঘরের ভেতরে শান্ত হয়ে বস, একদম বাইরে যাবি না। আমি সকালবেলা বাইরে থেকে কুড়িয়ে আনা শুকনো কিছু গাছের ডাল আর পাতা এক কোণে জমিয়ে রেখেছিলাম, ওগুলো নিয়ে আসছি উনুন জ্বালানোর জন্য। আজ তোদের পেট ভরে খাওয়াবো, বুঝলি? পেট ভরে খাওয়াবো। এই মাটির উনুনটা ভালো করে জ্বললে আর আগুনের আস্তে একটু বাড়লে আমাদের শরীরের ভেতরে জমে যাওয়া ঠান্ডা কাঁপুনিটা কমে যাবে বাবা। আগুনটা আর একটু ভালো করে জ্বালাতো। ও মা, শোনো, আমাদের চালের হাঁড়িটা তো প্লাস্টিকের বস্তা দিয়ে ভালো করে মোড়ানো ছিল, তাই ভিতরের চালগুলো একদম শুকনো আর ভালো আছে। আমি তাহলে ঘরের কোণের কলসি থেকে পানি নিয়ে চালটা জলদি ধুয়ে নিয়ে আসি। হ মা, জলদি যা, চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে উনুনের উপর বসিয়ে দে। কাল রাত থেকে পেটে এক দানা পানিও পড়েনি। পেটে বড্ড ক্ষুধার বাসা বেঁধেছে। একটু গরম ভাতের মাড় হলে শরীর আর জানটা দুটোই বাঁচবে। চালের উনুনের আগুনটা আমি শুকনো পাতার ছোট কাঠ দিয়ে আমি আরো ভালো করে জ্বালিয়ে দিচ্ছি মা, যেন তাড়াতাড়ি চালটা ফুটে একদম ধোয়া ওঠা ভাত হয়ে যায়। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আজ এই নতুন কষ্টের কলার পাতার ঘরেই আমরা প্রথম আনন্দের সাথে গরম গরম ভাত রান্না করব ভাইয়া। বাইরে যতই কষ্ট থাকুক, আমাদের এই ছোট্ট ঘরটাতে আজ খুব মজা হবে, দেখিস। আমার ছেলেটাই অল্প বয়সে অনেক বড় আর বুদ্ধিমান হয়ে গেছে দেখছি। এই বয়সেই মায়ের কষ্ট বোঝে, আর বোনটাও নিজের জীবনের মতো আগলে রাখতে পারে। তোরা পাশে থাকলে আমার আর কোনো ভয় নেই। মা, তোমরা আর একটুখানি সময় অপেক্ষা করো। উনুনটা বেশ ভালো জ্বলছে আর হাঁড়ির পানিটাও টকবক করতে শুরু করেছে। এখন আমরা সবাই মিলে একসাথে গরম গরম ধোয়া ওঠা ভাত খাবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। রহিম, তোদের ঘরের এই দশা দেখে তো আমার নিজের বুকটা ফেটে যাচ্ছে রে। এই বড় আম গাছটা তোদের ঘরের ওপর পড়লো কিভাবে? হ্যাঁ করিম চাচা, রাতের ঝড়ে আম গাছের বিশাল ডাল ভেঙে সরাসরি আমাদের আসল ঘরটার উপর এসে ধপাস করে পড়েছে। তোরা পরিবারের সবাই অক্ষত আর ভালো আছিস তো রে বাবা? কারো কোনো বড় ক্ষতি বা আঘাত লাগেনি তো শরীরে? হ্যাঁ করিম ভাই, আল্লাহর অশেষ রহমতে রহিমের উপস্থিত বুদ্ধিতে আমরা সবাই অক্ষত অবস্থায় বেঁচে আছি। কিন্তু তোরা এই উঠোনের মাঝে কিসের ভেতর আশ্রয় নিয়েছিস রে? বাইরে থেকে তো সবুজ পাতার পাহাড়ের মতো দেখাচ্ছে। এটা বাঁশ আর জঙ্গল থেকে কেটে আনা কলা পাতা দিয়ে তৈরি করা ছোট একটা সাময়িক ছাউনি ঘর চাচা। মাথা গোজার ঠাঁই করেছি মাত্র। আরে বাহ, কলার পাতা দিয়ে এত সুন্দর মজবুত ঘর বানিয়েছিস তুই। আমি তো আমার এই দীর্ঘ জীবনেও দেখিনি এমন ঘর কোনোদিন। আমার ছেলেটা সকাল হতেই আমাদের কষ্ট দেখে নিজের মাথা খাটিয়ে এই অসাধারণ বুদ্ধি বের করেছে। খুব ভালো খেটেছে ওর বুদ্ধিটা। কলার পাতার এই ঘরের ভেতরে তো বেশ আরামদায়ক আর গরম লাগছে রে রহিম। একটুও পানি বা বাতাস ঢুকছে না ভেতরে। মার বোন সকাল থেকে ঠান্ডা বাতাসে ভিজছিল আর কাঁপছিল। তাদের এই কষ্ট দূর করতেই জলদি এই বুদ্ধিটা কাজে লাগালাম চাচা। রহিম বাবা,
তুই একলা এত বড় প্রাকৃতিক দুর্যোগে অনেক কষ্ট করেছিস। চল, আমি তোকে আরো কিছু কাজে সাহায্য করি এখন। হ্যাঁ চাচা, পেছনের দিকটা আর একটু বড় করতে পারলে মায়ের শোয়ার বসার সুবিধা হতো। ভেতরে জায়গাটা একটু বাড়ানো দরকার ছিল। তুই কলার পাতাগুলো এক জায়গায় গুছিয়ে রাখ, আমি জঙ্গল থেকে আরো 4টা শক্ত বাঁশের খুঁটি কেটে নিয়ে আসছি বাবা তোদের জন্য। অনেক ধন্যবাদ চাচা, আপনি হাত লাগালে কাজটা আরো অনেক তাড়াতাড়ি আর মজবুত হবে। রাতের মতো বড় ঝড় আসলেও আর ভাঙবে না। করিম চাচা, আমাদের এই নতুন ঘরটা পেছনের দিকে আর একটু বড় করে দাও না, তাহলে আমরা সবাই মিলে একসাথে শান্তিতে থাকতে পারবো। সবাই একটু এদিকে দেখো, রহিমের বুদ্ধিটা কত চমৎকার আর সুন্দর। এদিকে দেখো সবাই, কলা পাতা দিয়ে আস্ত একটা ঘর বানিয়ে ফেলেছে। কলার পাতা আর লতা দিয়ে কি সুন্দর ঘর তৈরি করেছে এই বিপদের দিনেও। আমাদের মাথাতেই এই বুদ্ধি আসেনি কোনোদিন। গত রাতের ঝড়ে আমাদের গ্রামের অনেক গরিব মানুষের ঘর বাড়ি তো ভেঙে ছারখার হয়ে গেছে ভাই। সবাই খুব কষ্টে আছে আজ। আমরা শুধু শুধু হাত গুটিয়ে বসে না থেকে রহিমের এই চমৎকার বুদ্ধি দেখে নিজেদের বাড়ির পাশে এমন কলার পাতার ছাউনি ঘর করতে পারি। হ্যাঁ ভাই, তোমরা ঠিক কথাই বলেছ। বিপদের দিনে ভেঙে পড়ে কান্নাকাটি করলে বা হাহুতাশ করলে কোনো লাভ হয় না সমাজে। আমাদের সবার বাড়ির পাশেও তো অনেক কলার গাছ এমনিতেই জঙ্গল হয়ে পড়ে আছে, কোনো কাজে লাগে না আমাদের এগুলো। রহিম বাবা, আমাদের ওই কলা পাতার ঘর বানানোর সহজ নিয়মটা একটু শিখিয়ে দিবি বাবা। আমরাও বাড়ি গিয়ে ঘর বানাতাম আমাদের জন্য। কাকা, এটা আসলে খুব সহজ কাজ। আপনারা সবাই নিজেরা একটু চেষ্টা করলেই খুব সহজে কম সময়ে নিজেরাই করে ফেলতে পারবেন। কলার পাতাগুলো একটার সাথে আরেকটা কিভাবে শক্ত করে বাঁধতে হয় যেন এক ফোঁটা পানিও ভেতরে না ঢুকে রে বাবা। বাঁশ দিয়ে প্রথমে একটা 4 কোণ ফ্রেম করে পাতাগুলো একটার উপর আরেকটা উল্টো করে চেপে বুনো লতা দিয়ে ভালো করে বুনবেন। এভাবে পাতা একটার উপর আরেকটা চেপে লতা দিয়ে বুনে কি সত্যি বৃষ্টির দিনে একটু পানি ভেতরে টুপটাপ করে পড়বে না? সত্যিই কি? না কাকা, কলা পাতাগুলো একটার পিঠে আরেকটা চেপে শক্ত হয়ে বসলে সব বৃষ্টির পানি বাইরের দিকে গড়িয়ে মাটিতে চলে আসবে, কোনো পানি পড়বে না। দারুণ বুদ্ধি দিয়েছিস বাবা, আমাদের চোখ আজ তুই এক নিমেষে খুলে দিয়েছিস রে। চল চল, আমরাও নিজেদের বাড়িতে গিয়ে ঘর বানাই সবাই। চল 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 সবাই। ও বুড়িমা, এই সাত সকালে কড়া রোদের মধ্যে আপনি কোদাল চালাচ্ছেন কেন? আপনার শরীরটা তো আগের মতো নেই। দিন না কোদালটা আমার হাতে, আমি বরং আপনার ক্ষেতটা একটু পরিষ্কার করে দেই। দিন আমার কাছে। ওরে বাবা, তোমার কাজ তুমি করো গে, আমার কাজে নাক গলাতে এসো না তো বাপু। আমি নিজের কাজ নিজেই করতে জানি। হাত পা যতক্ষণ সচল আছে আমি কারো মুখাপেক্ষী হতে চাই না। আহা বুড়িমা, আপনি তো সব সময় মানুষকে ভুল বোঝেন। রমেশ তো ভালো মনেই আপনাকে সাহায্য করতে চাইল। আপনার বয়স হয়েছে, এই বয়সে এত খাটাখাটনি করলে শরীর তো ভেঙে পড়বেই, তখন তো সেই আমাদেরই দেখতে হবে। কে বলেছে, কে বলেছে তোমাদেরকে আমাকে দেখতে হবে? আমি কি কারো কাছে কখনো এক মুঠো চাল চেয়েছি? এই যে কচু দেখছো, আমার এটাই সম্পদ। আমি নিজের হাতে কামাই করে খাই, কারো দয়ার দান নয়। আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আত্মসম্মান এখনো ফুরোয়নি। আপনি অকারণে রাগ করছেন বুড়িমা, আমরা তো প্রতিবেশী হিসেবে আপনার ভালো চাই। একা একা এই বয়সে কতক্ষণ আর পারা যায় বলুন? পারা যায় কি না যায় তা আমার ওপর ছেড়ে দাও তো বাপু। তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। তোমরা বরং নিজেদের চরকায় তেল দাও গে। যাও তো যাও, অন্যের উপকার করার ভান করে মানুষকে ছোট করা তোমাদের স্বভাব। যাও, আমাকে আমার মতো থাকতে দাও। চল তো রমেশ,
একে সাহায্য করতে যাওয়াই বৃথা। মানুষের সাথে কথা বলার ন্যূনতম ভদ্রতাটুকু ওই বুড়ির নেই। এত তেজ ভালো নয়। দেখবে একদিন বিপদে পড়লে কেউ আর তার কাছে আসবে না। বিপদে পড়লে বিধাতা দেখবেন। মানুষের করুণার পাত্রী হয়ে আমি বাঁচতে চাই না। যাও এখান থেকে, আমায় কাজ করতে দাও। মা দেখো, ওই দাদিমা কত বড় বড় কচু পাতা কাটছেন। ওগুলো দিয়ে কি করবে মা? ওগুলো কচুরে রানী, বুড়িমা ও সবই খান। চল এখান থেকে চল, উনি আবার রেগে যাবেন। ও দাদিমা, আপনি কি রোজ এই কচুই খান? আপনার কি অন্য কিছু খেতে ইচ্ছে করে না? আমার মা তো আজ মাছ রান্না করবি, আপনি আমাদের বাড়িতে খাবেন। মাছ? ওরে খুকি, তোর ওই মাছের চেয়ে আমার এই কচু অনেক বেশি স্বাদের। এই প্রতিটি আসে আমার নিজের হাতের পরিশ্রম মিলে আছে। আমি কারো কোনো খাবারে ভাগ বসাতে চাই না। কিন্তু দাদিমা, আমার বন্ধুরা বলে কচু খেলে গলা চুলকায়। আপনি এত কষ্ট করে এগুলো রোজ খান কেন? একটু ডাল ভাত খেলেও তো পারেন। যার সামর্থ্য নেই তার গলা চুলকায় না রে পাগলি। এই কচু আমার পেটের জ্বালা মেটায়, আমাকে কারুর কাছে হাত পাততে দেয় না। অন্যের বাড়ির মাছ মাংসের চেয়ে আমার নিজের জমির এই কচু খাওয়া অনেক সম্মানের। তুই ছোট মানুষ, এইসব বুঝবি না তুই। বুড়িমা, ও তো ছোট শিশু, ও তো আর কোনো খারাপ উদ্দেশ্যে বলেনি। আপনি শুধু শুধু ওকে কথা শোনাচ্ছেন কেন? কথা শোনাচ্ছি না রূপা, সত্যিটাই বলছি। ছোটবেলা থেকে যদি ও শিখতে পারে যে নিজের পরিশ্রমে যা জোটে তাই অমৃত, তবে ভবিষ্যতে ও কারো গলগ্রহ হবে না। আর শোনো, আমার এই কচু খেয়ে তার রান্না বান্না নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর কোনো দরকার নেই বাপু। আপনার সাথে কথা বলাই দায়। আমরা তো আপনার ভালোর জন্যই বলি। আপনি কেন সবসময় সবাইকে শত্রু ভাবেন বুঝি না। শত্রু ভাবি না, তবে তোমাদের ওই কৃত্রিম দয়া আমি ওসব সহ্য করতে পারি না। যাও তো বাপু, যাও, আমাকে এখন রাখতে হবে, অনেক কাজ আছে আমার। রানীকে নিয়ে যাও এখান থেকে। চল তো রানী এখান থেকে। আর সহ্য করা যাচ্ছে না। ওই বুড়ির তেজ দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। নিজেকে সে ভাবেটা কি? হ্যাঁ, এই গ্রামে কি আর কোনো মানুষ নেই? কেন কালু, আবার কি হলো? বুড়ি কি তোমাকেও আজ ঝেঁটিয়ে বিদায় করেছে নাকি? আরে ভাই, ঝেঁটিয়ে বিদায় করলে তো কথা ছিল। আমি আজ বিকেলে ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ভুল করে পা ফসকে ওর ওই পচা বেড়ার ওপর একটু ভর দিয়েছি। অমনি বুড়িটা যেন চণ্ডী মূর্তি ধারণ করে তেড়ে এলো। বলল, এদিকে আসার সাহস হয় কি করে? আমার সবজি ক্ষেত কি তোদের আড্ডা দেওয়ার জায়গা? সবার সামনে আমাকে চরম অপমান করলো। কালু ভাই, রাগ করো না। বুড়ি মানুষ, 70 বছর বয়স হয়েছে প্রায়। ওর তো আপন বলতে কেউ নেই, তাই হয়তো খিটখিটে হয়ে গেছে। ওর কথার এত গুরুত্ব দেওয়ার কি আছে বলো তো? কেন গুরুত্ব দেব না শুনি? সে কি এই গ্রামের মালিক? ওর ওই সামান্য কচু ক্ষেত নিয়ে যেন রাজপ্রাসাদের অহংকার। ও ভাবে ওই কচু খেয়েই সে অনেক বড় কিছু হয়ে গেছে। ওর ওই অহংকার আমি গুড়িয়ে দেব। কিন্তু কিভাবে? বুড়ি তো কারো কথাই শোনে না। তুমি কি করতে চাও? শোনো, ওর সমস্ত তেজের মূল উৎস হলো ওই কচু ক্ষেত। ওটা নিয়েই ওর যত মাতামাতি। আজ গভীর রাতে আমি যাব, কাস্তে দিয়ে ওর ক্ষেতের একটা গাছও আমি আস্ত রাখবো না, সব কেটে মাটিতে মিশিয়ে দেব। দেখি কাল সকালে ওই মরার ডগাগুলো দেখে বুড়ির তেজ কোথায় যায়। এ কি বলছো কালু? এসব করো না। একটা বৃদ্ধ মানুষের পেটে লাথি মারা কি ঠিক হবে? ওই কচুগুলোই তোর একমাত্র সম্বল। এটা ঘোর অন্যায় হবে, কিন্তু ঘোর অন্যায় হবে। অন্যায় নেই আমাকে শেখাতে এসো না করিম। তুমি তোমার দোকান সামলাও। ও আমাকে অপমান করেছে, তার ফল তো ওকে ভোগ করতেই হবে। দেখি কাল সকালে ওর ওই মরা কচুগুলো দেখে ও কি করে। কাজটা কিন্তু খুব খারাপ হবে কালু। জানাজানি হলে বুড়ি তোমার উপর ক্ষেপে যেতে পারে। কেউ জানবে না। অন্ধকারে কাজ সেরে আমি ঘরে ফিরে আসব।
কাল সকালে বুড়ির কান্নাই হবে আমার জন্য আসল আনন্দ। কালু ভাই, এখনো সময় আছে, ফিরে চলো। গভীর রাতে একজন বৃদ্ধ মানুষের এভাবে ক্ষতি করা ঠিক হচ্ছে না। মনটা সায় দিচ্ছে না ভাই। তুই কেন আমার পেছনে পেছনে আসছিস করিম? আমি কি তোকে ডেকেছি? তোকে বলেছি না আমাকে জ্ঞান দিতে আসবি না? আজ এই কচু গাছগুলোর দফা রফা করেই আমি শান্ত হব। ওই বুড়িকে আমি শিক্ষা দেব। কিন্তু কালু ভাই, এই গাছগুলো তো ওর সন্তানের মতো। ও একা হাতে কত যত্ন করে এগুলো বড় করেছে। এগুলো কাটলে বুড়িটার আর খাওয়ার কিছু থাকবে না। এটা বড় পাপ হবে। পাপ পুণ্য নিয়ে ভাবার সময় আমার নেই। যে সম্মান দিতে জানে না তাকে শাস্তি দিতেই হয়। তুই যদি বেশি কথা বলিস তবে তোকেও কেটে রেখে দেব বললাম। তোমাকে এত করে নিষেধ করার পরেও তুমি আমার কথা শুনলে না। সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবেন না। আমি গেলাম, তোমার যা মন চাই করো। ওরে, আমার সর্বনাশ হয়ে গেল রে। কে আমার কলিজা চিরে নিয়ে গেল? কে আমার শেষ সম্বলটুকু মাটিতে মিশিয়ে দিল? ওরে, তোদের কি এইটুকু দয়া হলো না রে? এখন আমি কি নিয়ে বাঁচবো? এ কি বুড়িমা, আপনি এমন ভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? উমা, এই তো দেখছি বুড়িমার কচু খেতে সব গাছ কাটা। কি করলো এমন? কাল তো দেখলাম সব ঠিক আছে। ঠিকই তো, আপনি তো কোনোদিন কারো কাছে মাথা নত করেননি। তাহলে আপনার এত বড় ক্ষতি কে করলো? আপনি কাঁদবেন না বুড়িমা, আমরা সবাই আপনাকে সাহায্য করব। চাল ডাল তরকারি যা লাগে সবকিছু দেব বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না। তোরা তো একে সামান্য কচু গাছই দেখবি। তোদের কাছে এর মূল্য শুধু কয়েক টাকা, কিন্তু আমার কাছে এগুলো কি ছিল তা তোরা কোনো দিন বুঝবি না। তোরা তো আমাকে কেবল এক খিটখিটে বুড়ি হিসেবেই চিনিস। আর দয়া, তোরা আমাকে ভিক্ষে দিবি? তোরা ভাবছিস সামান্য কটা কচুর টাকার জন্যে আমি এইভাবে বুক চাপড়াচ্ছি? না রে বাবু, না, তোরা ভুল বুঝছিস। তোদের কাছে এটা হয়তো জংলা কচু, কিন্তু আমার কাছে আমার জীবনের ইতিহাস। কচু গাছ আবার? হ্যাঁ বুড়িমা, আমরা আপনার অতীত জীবন সম্পর্কে জানতে চাই। আপনি কেন এমন সবসময় রেগে থাকুন বলুন তো? সবকিছু আমাদের বলুন। বলুন বুড়িমা, সব বলুন। শোন তাহলে, আজ থেকে প্রায় 65 বছর আগের কথা। তখন আমার বয়স 5 কি 7 হবে। হঠাৎ আমার বাবা মারা গেলেন এক অজানা জ্বরে। বাড়িতে আমরা 4 ভাই বোন আর আমার মা। অকাল বৈধব্যে মা যেন দিশেহারা হয়ে পড়লেন। তখন আপনাদের দেখাশোনা করার মতো কি আর কেউ ছিল না বুড়িমা? না, কেউ ছিল না। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নিলেন। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতেন, আর তাই দিয়ে 4টে বাচ্চার পেটও চলতো না। মাসের পর মাস এমন দিন গেছে যখন এক মুঠো চালও আমাদের হাড়িতে ওঠেনি। আমরা 4 ভাই বোন যখন খিদে জ্বালায় মায়ের আঁচল ধরে কাঁদতাম, তখন মা চোখে জল মুছতে মুছতে জঙ্গলে যেতেন। জঙ্গলে যেতেন? কিন্তু কেন বুড়িমা? এই কচু সংগ্রহ করতে। যে কচুকে তোমরা আজ তুচ্ছ মনে করছো, সে কচুর ডগা আর পাতাই ছিল আমাদের একমাত্র অন্ন। মানুষের ফেলে দেওয়া সেই বুনো কচু সেদ্ধ করে মা আমাদের পাতে তুলে দিতেন, আর তখন সেটাই আমাদের কাছে অমৃত মনে হতো। খিদের জ্বালায় গলা চুলকানোর ভয়টুকু ভুলে যেতাম। দিনের পর দিন, বছরের পর বছর শুধু এই কচু খেয়েই বড় হয়েছি আমরা। ভাবতেই পারছি না আপনি এত কষ্ট করে বড় হয়েছেন। আমরা তো ভেবেছিলাম আপনি বুঝি শখ করে শুধু কচু খান। শখ নয় রে মা, ওটা ছিল আমাদের বেঁচে থাকার লড়াই। সবাই যখন মাছ মাংসের সুগন্ধে মাতোয়ারা থাকতো,
তখন আমরা কচুর ডগা চিপিয়ে তৃপ্তি ঠেকুর তুলতাম। আমার মা বলতেন, যতদিন এই মাটি আছে আর এই কচু গাছ আছে ততদিন তোরা না খেয়ে মরবি না। আজ সেই মা নেই, সেই ভাই বোনেরাও কোথায় হারিয়ে গেছে কে জানে, কিন্তু এই কচুর স্বাদ মুখে লাগলেই আমি আমার মায়ের সেই স্নেহ আর সংগ্রামের গন্ধ পাই। আমাদের ক্ষমা করবেন বুড়িমা, আমরা সত্যি আপনার পেছনের এই নিদারুণ যন্ত্রণার খবর জানতাম না। আমরা শুধু আপনার তেজটাই দেখেছি, আপনার ভেতরের হাহাকারটা দেখতে পাইনি বুড়িমা। আমার শৈশবে সেই কষ্টের কথা শুনলে তো এখানেই শেষ নয়। ভেবেছিলাম বিয়ের পর ভাগ্যটা বদলাবে। আমার স্বামী ছিল অতি সাধারণ মানুষ, অভাব থাকলেও আমাদের ছোট্ট সংসারটা ছিল শান্তিতে ঘেরা। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, বিয়ের কয়েক বছরের মাথায় এক মরণ ব্যাধি তাকেও কেড়ে নিল। তারপর কি হলো বুড়িমা? আপনার শ্বশুর বাড়ির কেউ কি পাশে ছিল না? না রে গোপাল, না, কেউ ছিল না। অকাল বৈধব্যে যখন আমি নিঃস্ব হলাম তখন অনেক মানুষ করুণা দেখাতে এসেছিল। কেউ বলেছিল মানুষের বাড়ি ঝিয়ের কাজ করতে, কেউ বলেছিল গ্রাম ছেড়ে চলে যেতে। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি কারো দয়ার পাত্রী হয়ে থাকবো না। স্বামীর দেওয়া এই এক চিলতে ঘর আর এই জমিটুকুই আমার শেষ সম্বল। তখন থেকেই কি আপনি এই কচু চাষ শুরু করলেন? হ্যাঁ, চাল কেনারও পয়সা ছিল না, ভালো সবজি কেনার সাধ্যও ছিল না আমার। কিন্তু পেটের জ্বালা সে তো বড্ড নিষ্ঠুর। আমি তখন এই ভিটার পাশে কচু লাগিয়েছিলাম। সেই ছোটবেলাকার অনাদৃত খাবারটাই আবার আমার সাথী হয়ে উঠল। কচু সেদ্ধ আর কচু পাতা খেয়ে আমি দিনের পর দিন পার করেছি। এই খাবারটাই আমাকে কারো কাছে হাত পাততে দেয়নি। আর এটি আমার কাছে কেবল আহার নয়, এটি আমার একাকী জীবনের সংগ্রাম আর আত্মসম্মানের প্রতীক। হায় বিধাতা, আমি এ কি করলাম? এই বুড়ি এত অসহায়। আগে জানলে কখনো আমি এই কাজ করতাম না। গত 40 বছর ধরে এই কচুই আমার বেঁচে থাকার সাহস জুগিয়েছে। মানুষ আমাকে খিটখিটে বলে আমার অনেক তেজ, কিন্তু এই তেজই তো আমাকে কারো কাছে গোলাম হতে দেয়নি। আজ সকালে যখন দেখলাম আমার প্রাণের যে প্রিয় এই বাগানটা কেউ ধ্বংস করে দিয়েছে, তখন মনে হলো আমার জীবনের যুদ্ধটাই বুঝি কেউ এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এক মহা পাপী। আমি গতকাল রাতে অন্ধকারে আপনার এই ক্ষেতটি নষ্ট করেছি। আপনি আকাশের কাছে বিচার চাইছিলেন, কিন্তু আপনার অপরাধী আপনার পায়ের কাছেই পড়ে আছে। আপনার মতন অনেক অসহায় মানুষকে আমি এত বড় ক্ষতি করেছি। আপনি ক্ষমা না করলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। তুমি এ কাজ কেন করলে কালু? আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করিনি, তবে আমার শেষ সম্বলটুকু তুমি এইভাবে কেন কেড়ে নিলে? আমি আপনার বাইরের তেজ আর কড়া মেজাজ দেখে ভেবেছিলাম আপনি বড্ড অহংকারী। আপনি আমাকে সেদিন বকেছিলেন। সেই রাগের বশবর্তী হয়ে আমি আপনাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আপনার জীবনের লড়াইয়ের কথা শুনে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি জানতাম না যে এই কচু ক্ষেতের প্রতিটি গাছের সাথে আপনার মায়ের স্মৃতি আর আপনার জীবনের অস্তিত্ব জড়িয়ে আছে। আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বুড়িমা। শুধু কালু নয় বুড়িমা, আমরাও সমান অপরাধী। আমরা এতদিন আপনাকে কেবল এক খিটখিটে বৃদ্ধা হিসেবে দেখেছি। আপনার একাকিত্ব আর আপনার আত্মসম্মানকে আমরা অহংকার বলে ভুল বুঝেছি। আমাদের ক্ষমা করে দিন। ঠিকই বলেছেন গোপালদা, আমরা বুড়িমার প্রতিবেশী হয়েও কোনোদিন তার মনের খবর নেওয়ার চেষ্টা করিনি, বরং তার মুখের ওপর অনেক কড়া কথা বলেছি। আপনার এই কঠিন জীবন সংগ্রামের কথা শোনার পর আমাদের মাথা নিচু হয়ে গেছে বুড়িমা, মাথা নিচু হয়ে গেছে আমাদের। কেঁদো না কালু, কেঁদো না। মানুষ যখন কারো ভেতরের খবর জানে না তখন সে বাইরের রূপ দেখেই বিচার করে। আর আজ তোমরা আমার মনের খবর জেনেছ, এটাই আমার বড় পাওয়া। আমি কাউকে কোনো অভিশাপ দিতে চাই না। বিধাতা তোমাদের সুমতি দান করুক।
বুড়িমা, দেখুন আমি বাজার থেকে সবচেয়ে ভালো জাতের মানো কচুর চারা নিয়ে এসেছি। এগুলো যখন বড় হবে তখন আপনার পুরো বাগান সবুজে ভরে উঠবে। আমি এখন থেকে প্রতিদিন আমি এসে আপনার এই ক্ষেতে জল দিয়ে যাব। ঠিক বলেছ কালু। বুড়িমা, আপনি আর নিজেকে একা ভাববেন না। আমরা সবাই এখন থেকে আপনার এই বাগানের খেয়াল রাখব। আপনার এই আত্মসম্মানের লড়াইয়ে আমরাও আজ থেকে সঙ্গী, আপনার সঙ্গী আমরা। তোদের এই ভালোবাসা দেখে আজ আমার বুকটা ভরে গেল রে বাবা। আমি তো ভেবেছিলাম এই লড়াই করতে করতে একদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব। আজ মনে হচ্ছে আমার এই এক চিলতে জমিতে কেবল কচু নয়, মানুষের প্রতি বিশ্বাসও নতুন করে জন্ম নিল। দাদিমা, ও দাদিমা, দেখো না, মাছ তোমার জন্য কত বড় বড় মাছ রান্না করেছি। মা বলেছি আজ আমরা সবাই তোমার সাথে বসে এই উঠোনে দুপুর বেলায় খাবো। হ্যাঁ বুড়িমা, আমি নিজের হাতে আপনার জন্য মাছের কালিয়া আর ঘি ভাত রেঁধে এনেছি। আপনার হাতে সেই বিখ্যাত কচু শাকের রেসিপিও আমাদের একদিন শেখাতে হবে কিন্তু। আজ আমরা সবাই আপনার এই আনন্দের দিনে একসাথে হতে চাই। আয় দিদি ভাই আয়, তোদের এই শ্রদ্ধা আর ভালোবাসায় আজ আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। কচু যেমন আমার দুর্দিনের সাথী ছিল, তোরা তেমনি আমার সুদিনের আলো হয়ে এলি।